আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। একজনকে নিয়ে কথা বলবো কি বলবো না এই দোটানায় ছিলাম, কিন্তু এবার মনে হচ্ছে তাকে নিয়ে কথাটা বলতেই হবে, কারণ তার প্রোপাগান্ডার জায়গাটা যেটা সে কিন্তু ক্রমান্বয়ে বাড়িয়েই যাচ্ছেন। এবং রাগঢাক না করে সরাসরি বলি, দালাল নবনীতা চৌধুরীকে নিয়ে কথা বলছি। এবং এই দালাল নবনীতা চৌধুরীর বেশ কিছু অতীতের কাজকর্ম আবার সবাইকে স্মরণ করিয়ে দেওয়াটা খুব বেশি মাত্রায় দরকার। তার কারণ আমাদের গোল্ড ফিশের মেমোরিতেও অনেক কিছু আমরা ভুলে যাই। এই দালাল নবনীতা চৌধুরীদের কেন আটঘাট বেঁধে আবার নামানো হয়েছে, এটার একটা পারপাস আছে। তারা আওয়ামী লীগের পারপাসটাকে পুরোপুরি সার্ভ করার জন্যই আবার মাঠে নেমেছে। দেখবেন নবনীতা চৌধুরীর বয়ান নামে ইউটিউব চ্যানেল স্টার্ট করে তারা কিন্তু কথা বলা স্টার্ট করেছে। এবং এই কথাগুলো শুনলে কিছু কিছু কথা শুনলে মনে হবে ভালো। আসলে ভালোর ভেতরেই ঘাপলা মিশিয়ে মিশিয়ে তারা আওয়ামী লীগের ন্যারেটিভটাকে প্রচার চালানোর ব্যবস্থা করছে। এবং সফট ন্যারেটিভ বিক্রিতে আওয়ামী লীগ ওস্তাদ। এবং এই সফট ন্যারেটিভ বিক্রি করার জন্য একদম প্রারম্ভিক পর্যায়ে নবনীতার মতো কিছু মানুষকে সামনে আনা হয়েছে এবং তারা সেটা করছে। এই নবনীতা চৌধুরী কিন্তু ওই চুপুর নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ গার্ল, এবং যে রাতের ভোটের কোনো প্রমাণ খুঁজে পায় না, অর্থাৎ হাসিনার সবগুলো ভোট জাস্টিফাইড, এটা কিন্তু এই নবনীতাদেরই বলা। সো সেই কথাগুলো একটু মনে করিয়ে দিব কয়েকটা ইভেন্ট ধরে ধরে। অ্যাট দ্য সেম টাইম আরো দু একটা প্রতিষ্ঠানের সাথে তার অ্যাফিলিয়েশন কিভাবে ছিল এটাও বলাটা বোধহয় খুব বেশি মাত্রায় জরুরি হবে। শুরু করছি আমরা ওই জায়গাতে যে কেন এদেরকে নামানো হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা ফান্ডেডও হতে পারে, অথবা তাদেরকে এক্সপেরিমেন্টাল ওয়েতে নামানো হয়েছে। যদি আর একটু ট্র্যাকশন গেইন করে তাহলে ফান্ডিং করাই স্টার্ট করবে, কারণ আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা আছে, তারা এইভাবে ন্যারেটিভটাকে বিল্ড করছে। নবনীতা এই বয়ান শুরু করার পরে সবচেয়ে বাজে যে কাজটা করেছে, দেখবেন শেখ হাসিনার চলে যাওয়াটাকে ব্যাপারটা বিভিন্ন ষড়যন্ত্রের অংশ হিসেবে এস্টাবলিশ করার একটু চেষ্টা চালাচ্ছে। এবং দেশের ভেতরে দেখবেন পুলিশকে মারা হয়েছে। তার বক্তৃতা, একটা বক্তব্য আমি শুনলাম কিছুদিন আগে, তার বক্তব্যের মূল ফোকাস ছিল এই যে পুলিশকে মারা হয়েছে, এটারও বিচার চাই। অবশ্যই প্রত্যেকটা মৃত্যুই মানে আনএক্সপেক্টেড, এটা হওয়া উচিত না, সে পুলিশই হোক অন্য যে কোনো মানুষই হোক। কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটেছে? এই ধরনের একটা দত্ত দানবীয় পরিবেশ তো নবনীতারাই তৈরি করে দিয়েছে। এই কথাটা কেন সবাই ভুলে যাবে? একটা কথা বলে রাখাটা ভালো, নবনীতা যখন ভিডিওটা করছে দেখেন কিভাবে ডিসইনফরমেশনটা ছড়াচ্ছে। বলছে 4 আগস্ট ওই যে সিরাজগঞ্জ জেলা যেটা আছে, নেতপুর একটা থানা পুড়িয়ে দেওয়া হয়, আপনারা জানেন, অনেকজন পুলিশ সদস্য মারা যান। এবং ওই জায়গাতে মানে রাবীন্দ্রিক কাপা কাপা কণ্ঠে খুবই আবেগ গল্প বিক্রি করতে এসেছে যে একজন নারী, গর্ভবতী নারী পুলিশ সদস্য ছিল, বাইরে যাওয়ার টাইমে উনি মারা গেলেন, উনি কি বাড়িতে আরো কোনো সন্তান রেখে এসেছিলেন কিনা নবনীতা জানতে চায়। তো দালাল নবনীতা, এটা যে একটা ডিসইনফরমেশন এবং তুমি যে গুজব ছড়াচ্ছ, এইটা কি তুমি জানো না? এই জাতীয় একটা কথা অনেক আগেই ছড়িয়ে গিয়েছিল এবং তারপরে এটাকে ফ্যাক্ট চেক করা হয়েছে এবং এইটা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে জানানো হয়েছে যে ওই জায়গায় গর্ভবতী কোনো নারী পুলিশ সদস্য ছিল না এবং মারাও যায় নাই। তারপরে অনেকগুলা মাস শেষে ওই বয়ানটাই নবনীতা কেন বলার চেষ্টা করছে? কারণ এই টাইপ গল্প তারা বিক্রি করে সামনে তাদের আবেগকে পুঁজি করবে। তাহলে নবনীতা এই যে ইচ্ছাকৃতভাবে গুজবটা ছড়ালো, এই জন্য কি নবনীতা ক্ষমা চেয়েছে, ভুল স্বীকার করেছে? করে নাই। ইনফ্যাক্ট তারা এইভাবেই মানুষের মনস্তাত্ত্বিক দিকে ওই হাসিনাই ভালো ছিল এইটাই ব্যাপার ইনডিরেক্টলি তারা পুশ করতে থাকবে। এবং এই দালালটা শুরুই করলো একটা ডিসইনফরমেশনটা দিয়ে। যাই হোক, সেই জায়গাটা বাদ দেই, আবার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে যায়। 2023 সাল, তখন মাস চলছে মে মাস। খালেদ মহিউদ্দিন জানতে চায় শোতে, নবনীতা যায় এবং নবনীতা 2023 সালে আওয়ামী লীগকে অন্ধভাবে ডিফেন্ড করতে থাকে। রাতের বেলায় ভোট চুরি করেই তো হাসিনা টিকে ছিল। 2018 সালের ইলেকশন, আমরা বলতাম তাহাজ্জুদের ইলেকশন। খালেদ মহিউদ্দিন যখন তাকে জিজ্ঞাসা করে, সে খুবই দম্ভ করে বলতে থাকে যে খালেদ ভাই কোনো প্রমাণ নাই, এত কোটি মানুষের দেশে কোনো প্রমাণ নাই, তারপর আমরা রাতের ভোট কেন বলছি? মানে নবনীতা বিশ্বাস করে যে ভোট চুরি হয় না। মানে আওয়ামী লীগের বয়ানটাকে কিভাবে এস্টাবলিশ করেছিল নির্লজ্জের মতো এই নবনীতা, সেটা সবার জানা থাকা ভালো। সবাই এখন ইউটিউবে গেলেই ওইটা দেখতে পারবেন। খালেদ মহিউদ্দিন জানতে চায়, গেলে দেখতে পারবেন ওই জায়গায় আওয়ামী আমলে শুধু ভোটের হিসাব না, সাংবাদিকতা করতে গিয়ে কত মানুষ বাধাগ্রস্ত হয়েছে, কতভাবে এক্সপ্লয়েট করা হয়েছে, সেগুলো নিয়েও যখন কথা বলা হয়, সে হাসিনার পাপকে মানে লঘু করার চেষ্টা করছিল। যে না এরকম হয়, ব্যাপারটা যেন এইরকম যে হাসিনার কোনো দোষ নাই। এই দালালটা 2023 সালেও এই কাজটা করেছে। 23 সালে তার আরো পাপ আছে, কিন্তু আমরা আরো একটু আগে চলে যাব, আরো কয়েকটা ঘটনা বলে রাখাটা ভালো।
এর ভেতরে প্রথম আলো যে কাজটা করেছে গতকাল, সেই ব্যাপারে হালকা একটু আলোকপাত করাটা জরুরি। প্রথম আলো ওই সিটি ব্যাংকের এমডি যে আছে মাসরুর আরিফিন, লেখক মানুষও, তার একটা বক্তৃতাকে কোট করে শিরোনাম করে নিউজ করেছিল ওয়েবসাইটে। যেটা করেছিল সেটা হলো ওই যে তাদের ব্যাংকের সিএসআর ফান্ডের যে টাকা সূচনা ফাউন্ডেশন এবং যেটা হয়েছিল যে সূচনা ফাউন্ডেশন এবং সিআরআই তারা এই টাকাটা লোপাট করে দেয়। পরবর্তীতে দেখা গেল ওই নিউজের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোনো কিছু না দিয়ে পরবর্তীতে হেডলাইনটা গায়েব করে দেওয়া হয়েছে এবং নির্বিশ একটা হেডলাইনে চলে এসেছে। সো ওই যে সূচনা ফাউন্ডেশন কি, সিআরআই কি ইন দ্য মিন টাইম সবাই জানেন আওয়ামী লীগের কিভাবে একটা স্ট্রাকচারাল প্রোপাগান্ডা সেল গড়ে তুলেছিল তারা। আর সূচনা ফাউন্ডেশন যেটা চেয়ারপারসন ছিল ওই পলাতক শেখ হাসিনার মেয়ে আরেক বাটপার সাইমা ওয়াজিদ পুতুল। এবং এই প্রতিষ্ঠানের নামটা তাহলে কেন আনলাম একটু পরেই কাজে লাগবে, কারণ এই সূচনা ফাউন্ডেশন এবং সিআরআই এর অনেকগুলো প্রোগ্রামের হোস্ট এবং ফ্যাসিলিটেটর ছিলেন এই নবনীতা চৌধুরী। 2018, 19, 20, 21 অনেকগুলো সালে টানা এই কাজগুলা করেছে নবনীতা। শেখ হাসিনার কাছেও ঘন ঘন গিয়ে প্যাট্রোনাইজ করা, শেখ হাসিনার দালালি করা, শেখ হাসিনার ছেলে, শেখ হাসিনার মেয়ে, তারপর ওই যে ববি, প্রত্যেককে দালালি করাটাই ছিল এর নেশা এবং পেশা। সিআরএর প্রোগ্রামের একটা কথা বলি, 2019 সালে কৃষিবিদ ইনস্টিটিউট ফার্মগেটে একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামে ওই কি ভাবছে তরুণেরা এই থিমের একটা প্রোগ্রামে, সিআরআই এর প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটা হোস্ট করে নবনীতা চৌধুরী। আওয়ামী লীগ কাদেরকে দিয়ে হোস্ট করাতো এবার একটু মাথায় রাখেন যে তাদের সিআরআই এর প্রোগ্রাম, আওয়ামী লীগের প্রোগ্রাম কাদেরকে দিয়ে হোস্ট করাতো। তারপর আরেকটা জায়গায় একটু বলে রাখা ভালো, 2020 সাল সেপ্টেম্বর মাসে সিআরআই এর আরেকটা ইভেন্টটা লেটস টক, ওই যে সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ হাসিনার মেয়ে পুতুল 7টা পর্বের একটা প্রোগ্রাম করেছিল। সেই প্রোগ্রামের হোস্ট কে ছিল? এই নবনীতা দালালটা। প্রত্যেকটা জায়গাতেই নবনীতাই কিন্তু এই কাজগুলো করে বেড়াতো। এবং তার তো কিছু ওই যে গলা ছিল, গান গাইতো, মানে কালচারাল উইং এর যেসব লোকজন সফট ন্যারেটিভ তৈরি করে আওয়ামী লীগের লেজিটিমেসি তৈরি করতো, তাদের ভেতরে খুবই অন্যতম একটা ব্যক্তি ছিল এই নবনীতা চৌধুরী। এবং লিঙ্কগুলো তো একটু ধরিয়েই দিলাম। যাই হোক, আর একটা ব্যাপার বোধ হয় যে একটু বলে রাখাটা ভালো, যে 2018 সাল ব্যারিস্টার মইনুল, তার কথা মনে আছে, মারা গেছেন ভদ্রলোক কিছুদিন আগে। ব্যারিস্টার মইনুল একটা মন্তব্য করেছিল, খুবই হালকা খেয়ালের একটা মন্তব্য, এবং এটা নিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল সো কল্ড নারীবাদীরা। সো কল্ড এই কারণেই বললাম কারণ তাদেরকে আমি প্রকৃতপক্ষে নারীবাদী মনে করি না। প্রকৃতপক্ষে নারীবাদী মনে করার কারণও নাই, কারণ ওই জায়গায় দেখা গেল ওই ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তুললো খুশি কবির, সুলতানা কামাল, মুন্নি সাহা, মিথিলা ফারজানা, নবনীতা চৌধুরী, ফরিদা ইয়াসমিনের মতো এই আওয়ামী লীগের চেলাপেলাগুলো। এবং শেষ পর্যন্ত তারা কিন্তু জেলেও যেতে হয়, উনি জেলও খেটেছেন এবং নানা ধরনের হেনস্থার মুখোমুখি হয়েছেন। তো এই নবনীতা চৌধুরীরা খালেদা জিয়াকে নিয়ে যখন শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে এবং আরো অনেক জায়গায় খুবই কুৎসিত মন্তব্য করতো, তখন কি কোনো প্রতিবাদ করেছে? খালেদা জিয়ার হিসাব বাদ দেন, আরো অনেক নারীকে যেভাবে হেনস্থা করেছে তার জন্য কোনো কথা বলেছে? একটা বারও কথা বলে নাই। তার কারণ হলো তারা প্রকৃতপক্ষে নারীবাদীও ছিল না। তারা নারীবাদের জায়গায় তারা ফ্যাসিবাদের পারপাসটা সার্ভ করতো এবং হাসিনাকে ওই সেফ পয়েন্টটা দিয়ে দিত যে বাংলাদেশের নারীরা শুধুমাত্র হাসিনার হাতে সেফ। এবং এই গ্রাউন্ডটা কিন্তু এই নবনীতারাই তৈরি করেছিল। পরবর্তীতে অন্য অনেক নারীদেরকে যখন হেনস্থা করা হয় তখন তো নবনীতাদের কথা বলতে শুনিনি আমরা। যাই হোক, সেই আলাপ আলোচনার পাশাপাশি আর একটা জায়গায় যাওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। খালেদ মহিউদ্দিনের রাতের বেলার ভোটের ওই কথা তো বললামই। 2023 সালে আমাদের পাবনার চুপ্পু রাষ্ট্রপতি হয়েছে। এটা পাবনার জন্য অনেকে তখন সেলিব্রেট করতো। আমি তখনও বলেছিলাম এটা পাবনার জন্য লজ্জার একটা ব্যাপার। চুপ্পুর মতো একটা মানুষ রাষ্ট্রপতি হবে, এটা তো খুবই লজ্জার একটা ব্যাপার। আমি পাবনার মানুষ হয়ে লজ্জিত এটা দেখে। সো পাবনাতে চুপ্পু যখন গিয়ে মাঝে মাঝে ঝড় তোলা বক্তব্য দেওয়ার চেষ্টা করত, ওই জায়গায় এই নবনীতা পাবনাতে গিয়েও চুপ্পুর মনোরঞ্জন করতো গান গেয়ে গিয়ে। এবং পাবনার বনমালী ইনস্টিটিউট আছে, পাবনার যারা আছেন তাদের জানার কথা, সেই জায়গাতে গিয়েও কিন্তু এই নবনীতা গান গেয়ে এসেছে চুপ্পুর স্মরণে সব জায়গায়। এবং চুপ্পুর সাথে তার ভালো একটা যোগাযোগ ছিল। কিছুদিন আগে হাস্যরসাত্মক একটা কমেন্ট নিশ্চয়ই দেখেছিলেন, যে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কমেন্ট। ওই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কমেন্টটা চুপ্পু এই নবনীতা চৌধুরীর ছবির নিচেই করেছিল। তার মানে তাদের খুব ভালো খাতিরই ছিল। তাহলে এই নবনীতা
শেখ হাসিনার সাথে, শেখ হাসিনার ছেলে, শেখ হাসিনার মেয়ে, শেখ হাসিনা পরিবারের ববি, প্রত্যেকের সাথে খুবই চমৎকার সম্পর্ক। রাতের ভোটকে সে ডিফেন্ড করত, সাংবাদিকরা যে ধরনের নিপীড়ন সহ্য করত তার বিরুদ্ধে গিয়ে মতামত দিত শেখ হাসিনার বয়ানকে এস্টাবলিশ করার জন্য। এমনকি এই সময়ে এসেও বিভিন্ন ডিসইনফরমেশনকে বয়ান হিসেবে এস্টাবলিশ করছে। এই নবনীতা চৌধুরীর বয়ানকে নিতে হবে। মনে রাখবেন শুধু নবনীতা চৌধুরী না, এই ধরনের আরো বেশ কয়েকজনকে মাঠে নামিয়েছে এবং মনে রাখবেন এরা সুস হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়ার চেষ্টা করবে। এবং আওয়ামী লীগ তো সংখ্যারই রাজনীতি করে চিরকাল। ওই যে বলছে পুলিশ মারা গেছে, আওয়ামী লীগের বয়ানে দেখবেন হাজার 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 পুলিশ মারা গেছে, 3000 পুলিশ মারা গেছে, পুলিশ হেডকোয়ার্টার বলছে 44 জন মারা গেছে। চিরকাল আওয়ামী লীগ তো সংখ্যারই রাজনীতিটা করে। দেখবেন তারা যে জায়গায় বাড়িয়ে বাড়িয়ে বলার কথা এইভাবে বাড়িয়ে বাড়িয়ে বলে, আর এক্স্যাক্টলি তারা যে অপকর্মগুলা করে সংখ্যাটাকে কমিয়ে আনে। শাপলা চত্বরের কথা মনে করে দেখেন, ইনস্ট্যান্ট ওই টাইমের রিপোর্টেও তো 71 জনের কথা পাওয়া যাচ্ছিল আশেপাশে, অধিকার থেকে শুরু করে আরো কয়েকটা জায়গার জরিপে। তার জন্য তাদের পরও কিন্তু অসংখ্য নিপীড়ন চালানো হয় ওইসব প্রতিষ্ঠানের উপরেও। আওয়ামী লীগের বয়ানে কতজন মারা গেছে দেখবেন কেউই মারা যায় নাই। এবং এটাও কিন্তু প্রচারণা চালাতো এই কালেকটিভ ফ্যাসিবাদের দোসর সাংবাদিক এবং অন্যরাই। সো নবনীতারা যে মাঠে নেমেছে, এই দালালদেরকে ইন্টেনশনালি মাঠে নামানো হয়েছে। এই ব্যাপারে সবার সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। এদের বয়ান দ্বারা কখনোই প্রভাবিত হওয়া উচিত না এবং এই দালালদের তার নিজেদের জায়গা দেখিয়ে দেওয়া উচিত। তোমরা যাই বলো না কেন, তোমাদের মুখে যত মধু লাগেই আসো না কেন, তোমাদের অন্তরে হাসিনার এক্স্যাক্টলি ওই একই বিষ আছে। তোমরা দালাল, এটাই তোমাদের পরিচয়। দেশের মানুষের এই দালালদের বিরুদ্ধে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। আর অনেকের কথাই বলবো পরবর্তীতে। আপাতত এই দালাল নবনীতার কাজকর্ম নিয়েই কথা বলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।